অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি রঘুনাথপুর যাচ্ছিলাম হাওয়া বদলের জন্যে। কলকাতায় খবরের কাগজের অফিসে আমি চাকরি করি। গত কমাস কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর 30খানা কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারই অবশ্যই একটা কারণ আছে। এখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথাও যাওয়া যায়, এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম, কিন্তু আমার এদিকে প্রচুর ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না, আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথবন্ধু মিত্র। বেটেখাটো মানুষটি, বছর 50-এর বয়স আন্দাজ, মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সবই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওই রকম কোট, ওই ধরনের প্যান্ট শার্ট কালার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনি রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করতে ভদ্রলোক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুব খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, এক ভালি জমি আছে, তাতে সবজি ফুলবাগান দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে আছে 5-7টি পৌর ভদ্রলোক, রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবেই বলছেন, আরে বাবু, এ তো আর শোনা কথা নয়, আমার নিজের কথা, আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল, এসব কি মন থেকে মুছে যায়? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হরধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য যে আমি কিছু অংশে দায়ী, সে আমি বিশ্বাস আজও করি না। আমি এক প্যাকেট 7 o'clock কিনে আর 2-1টা অবাস্তব জিনিসপত্র খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চললেন, আরে ভেবে দেখুন, আমারও বন্ধু, আমারও একসঙ্গে, আমরাও 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেলে ওর উত্তরের পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না। শেষটায় আমি, জিতেন, বক্সি, হরিচরণদা আর 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হরধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছেন। তার চোখ চাওয়া দৃষ্টি কড়িকাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন? গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড়ও নেই, সাপের ছোবলও নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন, এখন কি বলবেন এই বিষয়টাকে? আরও মিনিট 5 দোকান থেকে আলোচনা বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা আমি ধারণা করে ফেললাম। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটা 200 বছরের পুরানো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালে পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগের ভবদাস মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউই সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বা বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট।
একে তো হলধর বংশের ইতিহাস, নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি সেই অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনছি। বিশ্বাস হয়? কি? ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকেই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অব্দি একটিও মিট করলাম না। তাই ঠিক। অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখবেন, একবার ভূত দেখে আসবেন নাকি? কি বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জন মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিব মন্দির আছে, আর তার ডান দিকে রাস্তায় ঘুরে বাড়িটাকে পাওয়া যাবে। ভদ্রলোক বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই বললাম চলুন যাওয়া যাক। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়িটার চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিকটা দূরে রাস্তা গিয়ে সদর দালান। 2-3টে মূর্তি আর ফুয়ারের ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফাটলের মাঝখানে এই জায়গাটায় আম বাগান ছিল। বাড়িটা অদ্ভুত, কারুকার্যে কোনো বাহার নেই, তার কোনো জায়গায় কেমন যেন একটা বেঢপ ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে আর শ্যাওলাবৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে, হ্যাঁ, যে ঘরে হরধর দত্তের মৃত্যু হয়েছিল, তাই তো? ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণ হলো এই বাড়িটাই। বটে? আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সেই খবরটা পেয়ে ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করে বললাম বটে, কিন্তু মনে মনে স্থির করে নিয়েছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি 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 ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধে তো বলা হয়নি আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ, বুঝলেন। আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়ারলুল্ফ, ভুবুইজম ইত্যাদি যা কিছু আছে সমস্ত বিষয়ে 7টা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য, জানেন। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 দিন ধরে যে চিঠি লেখালেখি করেছি, আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ বলুন? তবে এটুকু বলতে পারি যে এই দেশে এই ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হলো না, বরং তার সম্বন্ধে খুব সহজে একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল আমার মনে। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি, বুঝলেন। বলেন কি, 300 ভূতের বাড়ি? হ্যাঁ। আর সেসব কি কি রকম জায়গায় জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, গোদপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আরও কত। 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি।
এছাড়া কলকাতা ও তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনন্তবাবু হঠাৎ থেমে বললেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি, বুঝলেন। মাদ্রাজের ব্লিচিনপল্লিতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কীরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি জানেন নষ্ট করার পর বাতি জ্বলল, এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে পালিয়ে গেলেন আর এলেন না। একবার কলকাতায় ঝামাপুকুরের এক খানা বাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল, বুঝলেন। আমার মাথায় তো চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘর ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর গাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটাও চুল নেই। একেবারে মরচিন মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা না অন্য কারো মাথা? হাত দিয়ে নিজের মাথা বলে মনেই করতে পারছি না। কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথার উপরে। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশায় এরকম ছেড়েই দিয়েছিলাম বলতে পারেন। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীদের রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম, তাই ঠিক করলাম শেষ চেষ্টা দিয়ে আসবো। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বলেন, আজ 5:31 সূর্যাস্ত, জানেন। এখন 5:15। চলুন চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধ হয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ ভিতরটা আরো বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল আমার মনে। সদর দরজা দিয়ে ঢুকে বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরের কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কত কথা এখানে রয়েছে, কিন্তু তার আজ কোনো চিহ্ন নেই। উঠোনের 3 দিকে বারান্দা দেখলাম। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটি ভাঙা পালকি আছে দেখলাম, এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বাউ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক কিছু নয়। দোতলায় বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেল ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানায় ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানায় রয়েছে, উপরের তক্তাটাও নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে না, কারণ তার হাতল ও বসবার জায়গা বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি হাত থেকে ঝুলছে একটি চীনা পাখার ভগ্নাংশ, অর্থাৎ দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালকের অর্ধেক অংশটা ভাঙা। এছাড়া ঘরে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাকও আছে।
অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মারদাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার মেশানোর একটা গন্ধ। আমি বার দু এক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম। কই না তো, অনেকদিন একটা ভ্যাপসা গন্ধ। অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখে দেবেন কিনা সেটাই কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি জানেন। তাছাড়া দু একটি জিনিসের সঙ্গে রাখাও দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলুম, এই আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকেই আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলাম আজকে, যা ভয় আর প্রেজুডিস এদের জানালে পরে হয়তো বাঁধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম, না বলে কিছু মনে করবেন না। এসব ব্যাপার বুঝলেন কি না, একা না ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মনে পড়ে রয়েছে সেই হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটার কথা। আর রাত্রে অনবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে অশান্তি আরও উদ্বেগ মনের মধ্যে রয়েই গেল। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্ল্যাক্স আর হাতে একটা কালকে 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাতে ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলার তেল, শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিত। এই বলে বোতল দুটি পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম টুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থামসি ফ্ল্যাক্সে দুজনের মতো চা ভরে দিতে। চা এলে ফ্ল্যাক্সি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবছি দোতলায় যাব, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এই যে এদিকে এদিকে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রি তার কোনোভাবে ভয়াবহ অভিজ্ঞতা বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখে বললেন, আরে বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরছে এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কি না। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন যেন বাঁধও ঠেকল। বললাম, চা এনেছি, এখানেই খাবেন নাকি বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ, মানে তা তো একটু হবে, বলুন না। বেশ, তবে বলছি শুনুন। গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে, বুঝলেন? অনাথবাবুর এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। বললেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ তো বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা অনেক বেশি থাকে, বুঝলেন? যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিচ্ছু নেই। বাড়িতে ঢুকে একতলায় ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা আছে সেগুলো একবার দেখে নিলুম। জিনিসপত্র তো আর অদ্দিন ধরে বিশেষ করে পড়ে থাকার কথা নয়,
একটা ঘরে কিছু আবর্জনা আর একটা কড়ি কাটে গুটি চারে ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুরগুলো আমায় দেখে নড়লও না। আমি তাদের ডিস্টার্ব করলাম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ন এনেছিলাম, তাই দিয়ে প্রথম আরাম কেদারটাকে ভালো করে ঝেড়ে পুঁছে সাফ করে ফেললুম। কদিনের মধ্যে ধুলো জমেছিল তাতে কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলাম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তো বারান্দার দরজাও খোলা রাখলাম। তারপর টর্চ ও ফ্ল্যাক্সটা মেঝেতে রেখে ওই বেদ ছেঁড়া আরাম কেদারাতে শুয়ে পড়লাম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়ে আরও অনেক বেহারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিন মাস 5:30টায় সূর্য ডুবে গেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমে উঠল মশাই, আর সেই সঙ্গে সঙ্গে গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজ মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানালা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানালা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং 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 করে 12টা বাজল। মিটে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ। সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি, ছেঁড়া তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর 2, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আসতে নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি না সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় মনে হলো অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি আলবোলা রেখে গেছে আর তার থেকে ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, একেবারে সেরা অম্বরী তাম্বাকের গন্ধ। অনন্তবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে ভেসে বললেন, বেশ মনোরম পরিবেশ, তাই নয়? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তাহলে মোটামুটি আরামে কেটেছে। আমার প্রশ্ন শুনে অনন্তবাবুর হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, খানিক্ষণ অপেক্ষা করো। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি বললাম, বলুন, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সেই হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পড়ছি যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে তো দেখিনি। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে আপনি ঘটনাটা বুঝতে পারবেন না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীদেশবাবু, কোনোদিনও না, সে শখ মিটে গেছে আমার। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকম ভাঙা অবস্থা। আর ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপায়ে গিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীরে একটা বিস্ময় আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা কে পড়ে আছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি আর কিছু মনে নেই আমার? যখন জ্ঞান হলো
দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমার হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখি ভবতোষবাবু বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নাহলে যে কি দশা হতো আপনার জানি না। ওখানে গিয়েছিলেন কেন? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছু বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননি ওই বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা, হলধরের যা হয়েছিল ওরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, মরে কাঠ নয়, মরে কি হয়েছে ননদবাবু তা আমি ভালো করেই জানি। কালো সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসবেন তিনি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।